দেখেছো গিন্নি, ওপরওয়ালা বুঝি এবার আমাদের উপর মুখ তুলে চেয়েছে। আমাদের এবার লাউয়ের ফলন ভালোই হয়েছে। দেখতে পাচ্ছ কিভাবে নদীর উপরে জালের নিচে লাউগুলো কেমন ঝুলে আছে। হ্যাঁ হ্যাঁ, আমি সবটাই দেখতে পাচ্ছি। এবার আর আমাদের কোনো কষ্টই থাকবে না। লাউয়ের ফলন ভালোই হয়েছে। লাউ যদি ভালো দামে সবগুলো বাজারে বিক্রি করতে পারো, তাহলে অনেক দিন ভালোভাবে আমাদের সংসারটা চলবে। এর আগে কয়েকবার আমার ব্যবসায় লোকসান হয়েছে, তাই এবার বুদ্ধি করে নদীর পাড়ে লাউ গাছগুলো লাগিয়েছি। কিন্তু এবার দেখছি আমার ভালোই লাভ হবে। লাউয়ে পুরা নদী ভরে যাচ্ছে কেমন জানি। হ্যাঁ, আরে, লাউয়ের নদী ভরবে কিভাবে? কি বলছোটা কি তুমি? লাউয়ের ঝাঁপ ভরে যাচ্ছে। এতটাই আনন্দিত হচ্ছি আমি এই লাউগুলো দেখে, সেজন্য কোনটা কি বলবো তাও ভুলে যাচ্ছি গিন্নি। তুমি আবার আমার কথার ভুল ধরছো, তাই না? ও, তুমি ভুল কথা বলবে আর আমি ধরলেই দোষ না? তবে তুমি এবার আর আমার আসল ভুল ধরতে পারবে না। প্রতিবারই তো আমার সাথে চেঁচামেচি করো। এবার আর আমার সাথে কোনো চেঁচামেচি তুমি করতে পারবে না, কারণ এবার আমার লাউয়ের ফলন ভালো হয়েছে। অন্যবার লোকসান হলেও এবার লাভ হবে। হয়েছে হয়েছে, এখন বাড়িতে চলো। কালকে লাউগুলো কেটে বাজারে বিক্রি করবে। আচ্ছা ঠিক আছে, চলো। রমেশ দা, আরে ও রমেশ দা, বাড়িতে আছো নাকি? একবার এদিকে আসো তো। কি গো ভোলানাথ দা, দুপুরবেলায় তুমি এখানে এসে এমন ডাকাডাকি করছো কেন? কিছু বলবে নাকি? হ্যাঁ, তোমার সাথে একটু কাজের কথা ছিল। আমার সাথে একটু নদীর ঘাটে চলো না? কাজের কথা থাকলে এখানেই বলো। নদীর ঘাটে গিয়ে কি করব? নদীর ঘাটে তোমার সাথে আমার একটু কাজ আছে, চলো না? কি গো ভোলানাথ দা, ও যাইতে চাইছে না, তাও আপনি ওকে জোর করছেন কেন নদীর ঘাটে যাওয়ার জন্য? আমি তো এখানে কোনো মহিলাদের সাথে কথা বলছি না। আমি বলেছি রমেশের সাথে। তুমি মাঝখান থেকে কথা বলতে এসছো কেন? হ্যাঁ, তুমি এসব কি বলছো ভোলানাথ দা? গীতা আমার স্ত্রী, অবশ্যই ও কথা বলবে। তুমি আমার সামনে ওকে এভাবে কথা বলছো কেন? ও তো খারাপ কিছু বলেনি তোমাকে। বইয়ের গোলামি করছো নাকি? তোমাকে ডাকছি, সেখানে না গিয়ে এখানে কথা বাড়াচ্ছ। আমি কোথাও যেতে পারবো না। কি বলবার আছে এখানেই বলো। তোমার তো এবার ভালোই লাউ হয়েছে নদীর ঘাটে, সেখান থেকে আমাকে একটা লাউ দাও। এখন পয়সা দেব না, পরে দিয়ে দেব। না না, আপনাকে লাউ দেওয়া যাবে না। আগেও আপনি 4টে লাউ নিয়েছেন, সে পয়সা এখনো দেননি। আমি বলছি এখান থেকে চলে যান। এবার বুঝতে পেরেছি কেন আমাকে নদীর ঘাটে ডাকছিল। বাড়িতে গিন্নি লাউ দেবে না, আমাকে পটিয়ে পাঠিয়ে, তাই জন্য তুমি এখানে নিয়ে এসছো আর এই ধান্দা করছো। হ্যাঁ, এখন আমি সেই কারবারে নাই। তোমাকে কোনো লাভ দিতে পারবো না বাবু। তুমি এখন এখান থেকে চলে যাও। আগের 4টে লাউয়ের টাকা দিয়ে তারপর দেবো এখন। অপমান করলে তো ঠিক আছে, এর শাস্তি ঠিক ভোগ করবে, তুমি দেখে নিও। কি গো, তোমাকে না লাউ আনতে পাঠিয়েছিলাম, কই? তুমি তো লাউ নিয়ে এলে না, খালি হাতেই ফেরত চলে এলে যে। এখন রাঁধবো কি আর খাবোই বা কি? না খেয়ে থাকবে নাকি? মন মেজাজ আমার কিন্তু ভীষণ খারাপ হয়ে আছে। অন্যের রাগ কখন তোমার উপর দেখিয়ে ফেলবো, তখন আবার তুমি রাগ করবে। তার চেয়ে ভালো আমাকে একা কিছুক্ষণ থাকতে দাও, আমার মেজাজটা একটু ঠান্ডা হতে দাও। কি হয়েছে? তোমার মেজাজ দেখাচ্ছ কেন? তোমাকে পাঠালাম লাউ আনতে রমেশদার বাড়ি থেকে, তুমি লাউ না এনে খালি হাতে চলে এলে, আবার আমার ওপর মেজাজও দেখাচ্ছ। কিছু হয়েছে নাকি ও বাড়িতে? ওই রমেশকে আমি কোনোভাবেই ছাড়বো না, ওকে একদম ধ্বংস করে দেব। সালা আমাকে অপমান করেছে। তাহলে আমি ঠিকই ধরেছি। কি হয়েছে সেটা আমাকে বলো তো। আগের 4টে লাউয়ের টাকা পাবে, সেই জন্য এখন আর আমাকে লাউ দিতে রাজি হলো না। বউয়ের গোলাম সালা, ওর বউ দিতে নিষেধ করেছে, ওকে আমি দেখে নেব। দেখে নেবে কিভাবে? সেটাই তো ভাবছি। তুমি এক কাজ করো, ওদের ওপর প্রতিশোধ নিতে হলে পুরো গ্রামে ওদের লাউয়ের বদনাম করে আসো। বলবে ওদের লাউ খেয়ে তুমি অসুস্থ, অনেকেই অসুস্থ। হ্যাঁ, এটা তুমি ঠিকই বলেছ। আমি একা কি করব? এখনই যাচ্ছি, গোটা গ্রামে এটা রটিয়ে দেব।
কি রে ভোলানাথ, গ্রামবাসী সবাইকে ডেকে এভাবে জড়ো করেছিস কেন? তুই কিছু বলবি নাকি? অবশ্যই তোমাদের সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, সেগুলো বলবার জন্যই তোমাদের সবাইকে এখানে জড়ো করেছি, না হলে তো কাউকে জোর করতাম না। আমরা তো সেটাই জানতে চাচ্ছি, তুই কি কথা বলবার জন্য আমাদের সবাইকে এখানে ডেকে জড়ো করেছিস। সবার তো বিভিন্ন রকমের কাজ থাকতে পারে। আরে তোর এখানে তো সারাদিন বসে থাকবে না মানুষ। গ্রামের সব মানুষেরই তো এটা জানা দরকার, সেই জন্যই অপেক্ষা করছিলাম। এখন তো সবাই এখানে জড়ো হয়ে গেছে। যারা আছো, আমি যে খবর তোমাদের এখানে দেব বাকিদেরও সেটা জানিয়ে দেবে কিন্তু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সেটা না হয় আমরা জানিয়ে দেব। আগে কি বলতে চাচ্ছ সেটা ঠিকভাবে বলো দেখি। তোমরা যাকে গ্রামের সৎ মানুষ ভাবো জানো, সেই রমেশ কি করেছে জানো? আরে তোমাদের রমেশ লাউয়ের ফলন বাম্পার দিয়েছে, বাম্পার ফলন হয়েছে তার। তবে এই বাম্পার ফলনের পেছনে লোকানো কাহিনী আছে। খারাপ রাসায়নিক পদার্থ ব্যবহার করেছে যাতে লাউ বড় হয় এবং বেশি হয়। সেগুলো আমি সহ আমার গিন্নি খেয়ে অসুস্থ হয়েছি। গ্রামের অনেক মানুষই অসুস্থ হয়ে যাচ্ছে, তার কাছ থেকে তোমরা কোনো লাউই কিনবে না। শেষ পর্যন্ত রমেশ এমন খারাপ কাজ করলো? ছি 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 ছি। তুমি সবাইকে এই কথাটা জানিয়ে ভালোই করেছো, ধন্যবাদ ভোলানাথ। আমরা কেউই এখন ওর থেকে লাউ কিনবো না। কি গো, তোমাকে দেখছি মুচকি মুচকি হাসছো। তোমার এই মুচকি মুচকি হাসার কারণটা কি শুনি? নিশ্চয়ই অন্য কোনো মেয়ের কথা ভেবে হাসছো। কি বলো কি তুমি? পাগল হয়ে গেলে নাকি? মাঝে মাঝে এমন কথা বলো যে পাগলও বলে না। হ্যাঁ হ্যাঁ, সত্যি বলা হলে তো পাগলই মনে হবে। যদি এটাই না হয় তাহলে তুমি হাসছিলে কেন সেটা বলো। আমি হাসছিলাম কালকের কথা ভেবে। গ্রামবাসীদের সেই কবেই আমি বলে রেখেছি এবার আমার লাউয়ের ফলন ভালো হয়েছে। যদি শেষ পর্যন্ত এমন ভালো ফলন হয়ে থাকে তাহলে গ্রামবাসী সবাইকে আমি বিনামূল্যে কোনো টাকা ছাড়া লাউ চিংড়ির ভোজ করাবো। লাউ চিংড়ি ভোজ করাবে সেটা তো বুঝলাম। আমার তো শুধু লাউয়েরই ক্ষেত আছে, চিংড়ি পাবে কোথায় শুনি? আরে গিন্নি, টাকা থাকলে চিংড়ির অভাব হবে নাকি? হ্যাঁ, লাউ বিক্রি করে আগামীকাল বাজার থেকে চিংড়ি কিনে আনবো। তারপর আমার ক্ষেত থেকে লাউ কেটে পুরো গ্রামবাসীদের জন্য লাউ চিংড়ির ভোজ করাবো, বুঝলে? আশা তো ভালোই করেছো, আমিও বাঁচলাম। বুঝতে পারলাম যে অন্য কোনো মেয়ের কথা ভেবে হাসছো না। আমার জীবনে তো একটাই নারী আছে, আর তা হচ্ছে আমার বউ। তাকে ছাড়া আমি কি আর অন্য কোনো নারীকে ভাবতে পারি বলো? হয়েছে হয়েছে, আমাকে আর পাম দিতে হবে না। এসব কথা বলে যে আমাকে ফাঁসাও তা আমি ভালোভাবেই জানি। তুমি তো এমনিতেই অনেক বছর ধরে আমার সাথে ফেঁসে আছো, নতুন করে আবার কি ফাঁসাবো তোমাকে গিন্নি? রাত হয়েছে অনেক, ঘুমাও, ঢঙের কথা বাদ দাও। আজ এমন কি হলো? হঠাৎ করে কেউ তো আমার দোকান থেকে কোনো লাউই কিনছে না। এর আগের বাজারগুলোতেই তো আমার জিনিসপত্রগুলো সবাই আগে কিনে নিয়েছে। যাই হোক, হাল ছেড়ে দিলে চলবে না, ভালোভাবে আমাকে চেষ্টা করতে হবে। লাউ লাগবে, লাউ লাউ নিয়ে যান, ভালো ভালো লাউ আছে। কার লাউ লাগবে এইদিকে আসুন, ভালো লাউ, তাজা লাউ, বাজারের সবচেয়ে বড় লাউ নিয়ে যান, জিতবেন, নিয়ে যান। তোমার লাউ এত বড় হলো কিভাবে বলো তো? সাধারণত আমরা তো দেখি না কারোর লাউ এত বড় হতে। বারে বা, গ্রামে একমাত্র তুমিই আছো যার লাউ সবচেয়ে বড় হয়েছে। হ্যাঁ, আমি তো সবচেয়ে বেশি লাউ ক্ষেতের পরিচর্যা করি, সব সময় লাউ ক্ষেতের যত্ন নিয়েছি, গোবর সার দিয়েছি। সেই জন্যই তো আমার লাউয়ের ফলন এত ভালো হয়েছে। সবাই তো এত যত্ন করে না। যত্ন করছো নাকি অন্য কিছু? অন্য কিছু বলতে তুমি কি বলতে চাইছো? হ্যাঁ, আমি তো তোমার কথা কিছুই বুঝতে পারছি না। না না, আমি কিছু বলতে চাইছি না গো। তা তোমার লাউ লাগবে না? দেবো নাকি একটা? না না, আমার কোনো লাউ লাগবে না। তোমার লাউ তুমি এখানে বসে বিক্রি করো, আমি চললাম বাবা। বাজার করা সব কিছু নিয়ে নিয়েছি, লাউয়ের দরকার নেই বাবা। সারা বিকেল বসে থেকেও একটা লাউও বিক্রি হলো না। এখানে আর বসে লাভ নেই, সন্ধে হয়ে যাচ্ছে। যাই যাই, বাড়িতে চলে যাই। আমি কিছুই বুঝতে পারছি না গিন্নি, হঠাৎ করে গ্রামের মানুষ কি লাউ কেনা বন্ধ করে দিয়েছে নাকি, সেটাও তো বুঝতে পারছি না। কি হয়েছে তোমার? একটি লাউও কি আজকে বিক্রি হয়নি? বাজারে কি কোনো সমস্যা হয়েছে? যে কয়টা লাউ নিয়ে গিয়েছিলে সবগুলোই তো ফিরিয়ে নিয়ে আসলে, একটা লাউও তো বিক্রি হলো না। না কিনলেও
একটা দুটো লাউ তো বিক্রি হবে। আমি কিছুই বুঝতে পারছি না, বাজারে তো মানুষজন কম ছিল না, কেউই আমার থেকে লাউ কিনলো না। তুমি কি ভালো করে দেখেছো গ্রামবাসীরা অন্যদের থেকে লাউ কিনেছে নাকি সবার থেকেই কেনেনি? অন্য সবার থেকেই তো গ্রামবাসীরা লাউ কিনেছে। সবার লাউ আমার সামনে বিক্রি হয়ে গেছে, শুধু আমার এই লাউগুলো কেউ ছুঁয়েও দেখেনি। এমনকি যারা আমার পরিচিত মানুষ তারা পর্যন্ত আমার দোকানে ভেড়েনি। তাহলে নিশ্চয়ই কোনো একটা জায়গায় একটা না একটা গরমিল অবশ্যই আছে। না হলে সবার থেকে লাউ কিনেছে, শুধু তোমার থেকে কিনলো না কেন? অবশ্যই কোনো কিন্তু আছে এখানে। আমিও সেটা মনে মনে ভাবছিলাম। অনেক চেষ্টা করেছি আমি লাউ বিক্রির জন্য, কিন্তু বিক্রি করতে পারিনি। এখন কি করব বা বলবো বলো তো? তুমি একটা কাজ করো, হাত মুখ ধুয়ে কিছুটা বিশ্রাম নিয়ে বুড়িমার বাড়িতে যাও। তিনি অবশ্যই একটা ভালো বুদ্ধি দেবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি হাত মুখ ধুয়ে আসি, তুমি খাবার দাও। হ্যাঁ। কিরে রমেশ, হঠাৎ করে এত রাতে তুই এখানে? কোনো ঝামেলা হয়েছে নাকি রে? তাও তুই এখানে একা? গীতা তোর সাথে নেই? সব সময় তো গীতাকে নিয়েই আমার বাড়িতে আসিস। গীতার কোনো অমঙ্গল হলো নাকি? তুমি এত চিন্তিত হয়েও না বুড়িমা, তেমন কিছুই ঘটেনি, চিন্তার কোনো কারণ নেই। আর তোমার গীতা বাড়িতে একটু কাজ করছে, সেজন্য আসতে পারিনি। আমারও এখানে আসবার কোনো পরিকল্পনা ছিল না, গীতাই আমাকে এখানে পাঠিয়েছে। গীতা পাঠিয়েছে? তাহলে নিশ্চয়ই তো কোনো ব্যাপার আছে। কি হয়েছে আমাকে বল, সবটা খোলসা করে বল। কিছু একটা চলছে, আমি কিছুই আঁচ করতে পারছি না। গ্রামের মানুষজন আজকে বাজার থেকে আমার থেকে একটি লাউও কিনে নেয়নি, অন্যদের থেকে কিনেছে। এমনটা তো হওয়ার কথা নয়। এর আগে কি হয়েছে তোর সাথে? কারো কোনো ঝামেলা? তেমন কোনো ঝামেলা হয়নি, শুধু ভোলানাথের সাথে একটু ঝামেলা হয়েছিল। ওকে বাকিতে লাউ দিইনি, আগে 4টে লাউ বাকি নিয়েছে, আবার কিভাবে দিই বলো তো? আমার যা বোঝার তা আমি বুঝে গেছি। আমি এখন কি করব? গ্রামবাসীকে আমি আগেই বলেছি সবাইকে এবার গ্রামের লাউ আর চিংড়ি ভোজ দেব। ভেবেছিলাম লাউ বিক্রি করে চিংড়ি কিনে নিয়ে আসবো, তাও তো পারিনি। আমার পুকুরে চিংড়ির অভাব নেই, তুই এখান থেকে নিয়ে যাস। সকালে এসে গ্রামবাসীদের কিভাবে বোঝাতে হবে সেটা আমি বোঝাচ্ছি। তুই কোনো চিন্তা করবি না, বাড়িতে যা। তোমার কাছে এসে কিছুটা ভরসা পেলাম। আচ্ছা ঠিক আছে বুড়িমা, আমি যাই। গিন্নি, আরে ও গিন্নি, কোথায় তুমি? আরে এদিকে আসো তো একবার এখানে। আমি টাকা রেখেছিলাম, কাজের টাকা, সেই টাকাগুলো গেল কোথায়? এত সকাল সকাল চেঁচামেচি করছো কেন? আমি রান্নাঘরে খাবার বানাচ্ছি, দেখতে পাচ্ছ না? তারপরেও আমাকে ডাকছো? কেন ডাকছি তুমি ভালোভাবেই বুঝতে পারছো, না বোঝার ভান করো না। এর আগেও যে তুমি এমন কাজ করেছিলে তা কিন্তু আমি ভুলে যাইনি। আমার এখানে টাকা কোথায় সত্যি করে বলো? ওগুলো কিন্তু আমার কাজের টাকা ছিল, তাড়াতাড়ি আমার টাকাগুলো ফেরত দাও বলছি। তুমি কি বলছো? আমি তো কিছুই বুঝতে পারছি না। কিসের টাকা? কার টাকা? কোথাকার টাকা? কি বলো না তুমি? কিছুই বুঝি না। আমার ব্যবসার টাকা ছিল এখানে, আমি জমিয়ে রেখেছিলাম একটা ভালো ব্যবসা বাণিজ্য করব বলে। আমি ভালো করেই জানি সব বারের মতো এবারও তুমি এখান থেকে টাকা নিয়েছো। ভালোই ভালোই বলছি, টাকাগুলো ফেরত দিয়ে দাও, না হলে কিন্তু তোমাকে আমি মেরেই ফেলবো। তুমি আমাকে দয়া করে মেরো না, আমার ভুল হয়ে গেছে। আমি আর কখনো এভাবে না বলে টাকা নিয়ে যাব না। আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি ক্ষমা করে দেব, টাকাগুলো আমাকে ফিরিয়ে দাও। কিন্তু সেই টাকাগুলো তো আমি কোনোভাবেই তোমাকে ফিরিয়ে দিতে পারবো না গো। পারবে না কেন? সেই টাকাগুলো তো আমি আমার বাপকে দিয়ে এসেছি, তিনি চেয়েছিল এজন্যই দিয়ে এসেছি। তোর এত বড় সাহস, আমার টাকা তোর বাপকে দিয়ে আসিস? তোকে এখনই দেখাচ্ছি মজা। কি গো গিন্নি, তুমি এখানে বসে কি করছো? তুমি কি অন্ধ হয়ে গেছো? কি করছি আমি দেখতে পাচ্ছ না নাকি? তুমি আমার বিয়ে করা বউ, তারপরও তো আমি তোমার সাথে কোনো কথাই তো শান্তি করে বলতেও পারি না। তোমার যা চ্যাটাং চ্যাটাং কথা।
এ আবার তুমি কি কথা বললে গো? এরকম কথা তো আমি বাপের জন্মেও শুনিনি। চ্যাটাং চ্যাটাং কথা আবার কি? যে বউয়েরা স্বামীর সাথে ঝগড়া করে এবং বকবক করে কথা বলে, সেটাই চ্যাটাং চ্যাটাং কথা। মাঝে মাঝে তোমার কথা শুনলে মরা মানুষও হেসে উঠবে, বুঝলে? তোমার দাদি না গত বছর মারা গিয়েছিল? চলো তোমার দাদার বাড়িতেই যাই তাহলে এবার আমরা। হঠাৎ করে আবার কি হলো? আমার দাদার বাড়িতে যাইতে চাইলে কেন? কখন যে তুমি কি চাও আমি তো কিছুই বুঝতে পারছি না। আমার কি দোষ? তোমার জন্যই তো আমি যেতে চাইলাম। গত বছর তোমার দাদি মারা যাওয়ার সময় তুমি অনেক কেঁদেছিলে, এটা ভেবেই তো আমি বললাম সেখানে যাব। সেটা তো গত বছর, এখন কি হয়েছে? তুমি মাত্র বললে না, আমার কথা শুনলে মরা মানুষও নাকি হেসে উঠবে। এই জন্যই তো আমি তোমার দাদির বাড়ি যেতে চাচ্ছি। তোমার দাদির জন্য তোমার নিজের তো অনেক কষ্ট হয়, এবার গিয়ে এমন এমন কথা বলবো যেন তিনি হেসে ওঠেন, তিনি জীবিত হয়ে যান। তোমারও আর কোনো কষ্ট হবে না, তাই না? হয়েছে হয়েছে, এত হাসি ঠাট্টা করতে হবে না। কাল সকালে না বুড়িমার বাড়িতে লাউ চিংড়ি করে নিয়ে যাবে? বুড়িমা না যেতে বলেছে? সে কাজগুলো একটু এগিয়ে রাখো, কাজে দেবে। এটা তুমি একটা ঠিক কথা বলেছ, আমি তোমার কাজে সাহায্য করছি। কি হয়েছে? এখানে শুয়ে আছিস কেন? আমি ভাত খাবো না নাকি? ওরে ভাত টাত বার, এই বাড়িতে রান্না টান্না হয় না নাকি? সব তুলে দিয়েছিস? তুমি মানুষ নাকি পশু? দেখছো দেখছো তোমার মার খেয়ে আমার পুরো শরীরে ব্যথা, এখন জ্বর উঠে গেছে, শরীর কোনোভাবে নাড়াতে পারছি না, মনে হচ্ছে আজকে রাতে মরেই যাব। তুমি আমাকে আবার ভাত রান্নার কথা বলছো? আয় আয়, তোকে এর উপর আরেক ধাপ মার দি, তাহলে তোর সব ব্যথা ভালো হয়ে যাবে, তুই সুস্থ হয়ে যাবি। আমাকে মারবে না। গ্রামবাসীর মার খাওয়ার জন্য এবার প্রস্তুত হও তুমি। গ্রামবাসী কবে যে তোমাকে ধরে মার দেবে সেটা তুমি বুঝতেও পারবে না। কেন রে, আমি কি করেছি? গ্রামবাসী সবাই মিলে আমাকে মারবে কেন? গ্রামে যদি আমি তোর নামে বিচার দিই, তোকে গ্রাম থেকে বের করে দেবে সবাই মিলে। আমি একটু অন্যায় করেছি সেটা নিয়ে সারাদিন পড়ে আছিস। ওদিকে যে রমেশ আর তার বউ গীতা লাউ চিংড়ি রেঁধে বুড়িমার বাড়িতে নিয়ে যাচ্ছে, সে খবর কি আছে? কি বলো? তুমি না অসুস্থ, তারপর আবার খবর রাখছো কিভাবে? আমি মরে পড়ে থাকলেও সব খবর তোমার আগে আমার কাছেই আসে। গ্রামের এমন কোনো খবর নেই যেটা আমি জানি না। আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, তুমি শুয়ে থাকো। কি হলো বুড়িমা, তুমি সবাইকে এভাবে এখানে ডেকে পাঠালে কেন? কিছু হয়েছে নাকি? কিছু বলবে আমাদের? হ্যাঁ, কেন যে ডেকে পাঠিয়েছি একটু পরেই বুঝতে পারবি। আরো কিছুক্ষণ ধৈর্য ধরে বস না। আমি বলছি, বুড়িমা এখানে রমেশকে লাউ চিংড়ির ভোজ নিয়ে আসতে বলেছে, সেগুলো তোমাদের খাওয়াবে। সেগুলো খেলে তোমরা মারা যাবে, কিন্তু চিংড়ি মাছ সেটা ভালো কথা নয়। বুড়িমা, ভোলানাথ এসব কি বলছে? ও মিথ্যে বলছে, কারণ চিংড়ি মাছগুলো আমি আমার পুকুর থেকে দিয়েছি। বাকি সত্যিটা জানতে পারবি, অপেক্ষা কর। তোমরা ভুলেও এই খাবার কেউ খেও না, মরে যাবে কিন্তু। না না বুড়িমা, এই খাবার আমরা খাবো না। তোদের খেতে হবে না, আমি নিজেই খাচ্ছি। আমি মরে যাই? কিরে ভোলানাথ, তুই না বলেছিলি এই লাউ চিংড়ি খেলে আমি মরে যাব? কই কই আমি মরছি না কেন? মানে বুড়িমা, মানে বাবা। তোর আর কোনো কথা বলতে হবে না, আমি বলছি। ভোলানাথ রমেশের থেকে অনেক বাকিতে লাউ নিয়েছে, পরবর্তীতে ও আবার চাইলে রমেশ না করে দেয়, সেজন্যই ভোলানাথ গ্রামে খারাপ খবর ছড়িয়েছে। তোমার আর বলতে হবে না বুড়িমা, আমরা সবটাই বুঝে নিয়েছি। এখনই ভোলানাথের কি শাস্তি হবে সেটা বলো। ভোলানাথকে এই গ্রামে সারা জীবনের জন্য এক ঘরে করে দেওয়া হলো, কেউ ওর সাথে কোনো কথা বলবে না। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বুড়িমা। রমেশ দা, তোমাদের কাছেও ক্ষমা চাইছি। তোমরা ভোজ নিয়ে এসেছো, আমরা সবাই মিলে এখন লাউ চিংড়ির ভোজ করবো গো। কি
কি গো, তুমি নিজের জিনিসপত্র সবকিছু গুছিয়ে নিচ্ছ কেন? কোথায় যাচ্ছ তুমি? হ্যাঁ, আর ওখানে যে বুড়িমার বাড়িতে গেলে, সেখানে কি হলো? তোর জন্য আজকে আমার এমন অধঃপতন। আমি কতবার ব্যবসা করতে চেয়েছি, শুধু তোর জন্য সেটা পারিনি। প্রতিবার তুই আমার নিজের টাকাগুলো বাপের বাড়িতে পাচার করেছিস, সেজন্য আমার এখন এই দশা। আমি অসুস্থ, তারপরেও তুমি আমার সাথে এমন ব্যবহার করছো? তুই অসুস্থ বলে সেই জন্যই আমি এখনো তোকে কিছু করছি না, না হলে এতক্ষণে তোকে মেরে আলু ভর্তা করে ফেলতাম। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও। তুমি জিনিসপত্র গুছিয়ে কোথায় যাচ্ছ সেটা বলো আমাকে। এই গ্রামের সারা জীবনের জন্য আমার পরিবারকে একঘরে করে দিয়েছে গ্রামবাসী। আমার খারাপ কাজের জন্য তা হয়েছে, সারা জীবন এখানে ঘরে না থেকে আমি এই গ্রাম ছেড়ে চলে যাচ্ছি। কি বলছো? গ্রাম থেকে আমাদের একদম একঘরে করে দেওয়া হলো? আমাদের পাপের ফল বুঝি এটাই ছিল? তা তুমি সবকিছু একার জিনিসপত্র গোছাচ্ছ কেন? আর 2 দিন আমরা এখানে থাকি, কারো সাথে কথা বলবো না। আমি সুস্থ হলে তারপর না হয় এখান থেকে চলে যাব। তোমাকে যদি সাথে নেওয়া হতো তাহলে আমি তোমাকে সাথে নিয়েই যেতাম। আমি তোমাকে আমার সাথে নিতে চাচ্ছি না, তুমি এখানেই থাকো। তুমি আমার সাথে এমনটা করতে পারবে গো? দয়া করে আমার সাথে এমন করো না। অবশ্যই পারবো। তোমাকে সাথে নিলে এর পরেও আমার একই অবস্থা হবে। আমার জীবনের কোনো উন্নতি হবে না। আমার জীবনটা তুমিই ধ্বংস করেছো। সমস্যা নেই, আরও কিছু টাকা রেখে যাচ্ছি, কবিরাজ দেখিয়ে নিও। বাকি টাকা তোমার বাপার বাড়িতে পাচার করে দিও। হ্যাঁ, আমি ভুল করে ফেলেছি, আমাকে মাফ করে দাও। আমাকে এভাবে ফেলে যেও না। এমনই মজার মজার গল্প দেখতে চাইলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।